প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে তোমাদের সাথে দর্শন সম্মান শ্রেণীর প্রথম বর্ষের প্রথম পত্র দর্শনের সমস্যাবলী, এই দর্শনের সমস্যাবলী থেকে প্রাথমিক কিছু আলোচনা, বিশেষ করে দর্শন বলতে আমরা কি বুঝব এই সম্পর্কিত একটি সাধারণ আলোচনা করার চেষ্টা করব। আমরা যারা দর্শনের ছাত্রছাত্রী এবং প্রথমেই আমরা যখন সম্মান শ্রেণীতে পাঠ যাত্রা শুরু করি বা দর্শন পঠনের সাথে আমাদের প্রথম পরিচয় ঘটে, তখনই মূলত দর্শন শব্দটির সাথে আমাদের প্রাতিষ্ঠানিকভাবে প্রথম পরিচয় হয়। উচ্চ মাধ্যমিক শ্রেণী পর্যন্ত বাংলাদেশের শিক্ষা ব্যবস্থায় দর্শন বিষয়টি একটি বিষয় হিসাবে এখনো পর্যন্ত অন্তর্ভুক্ত হয়নি, যে কারণে সম্মান শ্রেণীতে বা স্নাতক পর্যায়ে আমরা প্রথমবারের মতো একটি বিষয় হিসাবে দর্শনের সাথে পরিচিত হয়ে থাকি। যেহেতু আমাদের উচ্চ মাধ্যমিক পর্যায় পর্যন্ত দর্শনের কোনো আলোচনার সাথে আমরা সম্পৃক্ত থাকি না বা কোনো আলোচনার সাথে আমরা পরিচিত হই না, অন্তত একাডেমিক্যালি আমাদের কোনো পরিচয় ঘটে না, সেই কারণে ছাত্রছাত্রীরা প্রথমেই যে বিষয়টির মুখোমুখি হয় তা হলো এই দর্শন বলতে আমরা কি বুঝব। আমাদের যে সমস্ত পাঠ্য বইগুলি, বরং আমি বলবো তথাকথিত পাঠ্য বই, প্রকারান্তরে সহায়ক বই বা নোট বই বাজারে প্রচলিত আছে, সে বইগুলোর প্রথমেই আমরা দেখতে পাব দর্শনের সংজ্ঞা, দর্শন কাকে বলে, এই ধরনের একটি আলোচনা প্রায় সকল বইতেই, ব্যতিক্রমী দুই একটি ছাড়া প্রায় সকল বইতেই আমরা প্রথমেই দেখতে পাব। এবং আমরা সাধারণত দর্শন কি এই প্রশ্নটির উত্তর দিতে গিয়ে দর্শনের একটি গ্রহণযোগ্য সংজ্ঞা বা ডেফিনেশন খোঁজার চেষ্টা করি শেষ পর্যন্ত, এবং অনিবার্যভাবেই এই চেষ্টাটি খুব ফলপ্রসূ হয় না। যাই হোক, সে আলোচনায় আমরা পরে যাব। আমরা এখন আমাদের পাঠ্য যে বিষয় দর্শন কি এই বিষয়ের আলোচনা শুরু করতে চাই। দর্শন শব্দটি সংস্কৃত দৃশ ধাতু উত্তর বা অনট প্রত্যয় যুক্ত হয়ে গঠিত হয়েছে এবং ব্যুৎপত্তিগত অর্থে দর্শন কথাটির সাধারণ অর্থ হচ্ছে দেখা। তবে ভারতীয় দার্শনিকেরা ইংরেজি সিইং অর্থে যে দেখা বা ভিশন অর্থে যে দেখা, এর কোনোটিকেই এই দর্শন অর্থে ব্যবহার করেননি, বরং দর্শন কথাটির এই দেখা অর্থে ভারতীয় দর্শনে যে আলোচনা আছে তাতে মনে হয় যে তারা দর্শন বলতে মূলত আমরা যাকে ইনসাইটনেস বলি, অন্তর্দৃষ্টিতে দেখা বলি, বা অন্যভাবে বললে বলা যায় অনুধ্যানমূলক দেখা বা কোনো কিছুকে গভীরভাবে উপলব্ধি করা অর্থে তারা দর্শন কথাটিকে ব্যবহার করেছেন। সুতরাং যদিও শাব্দিক অর্থে দর্শন বলতে বা দর্শন অর্থ দেখা, কিন্তু এখানে দেখাটির একটি বিশেষ ব্যঞ্জনা রয়েছে, এটা আমাদের মনে রাখতে হবে। অপরদিকে ইংরেজিতে যাকে আমরা ফিলসফি বা ফিলসফি যাই উচ্চারণ করি না কেন, এই ফিলসফি বা ফিলসফি বলি, তার উৎপত্তি যদি আমরা দেখি তাহলে দেখা যাবে দুটি শব্দ থেকে এই শব্দটি এসছে, সেটি হচ্ছে ফিলোস
এবং সোফিয়া। এই ফিলস এবং সোফিয়ার অর্থগত দিক বিবেচনা করে ফিলসফি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ যেটা দাঁড়ায় সেটি হচ্ছে লাভিং ফর নলেজ, জ্ঞানের প্রতি ভালোবাসা বা জ্ঞান অনুরাগ। অর্থাৎ দর্শন শব্দটি দিয়ে এমন একটি প্রক্রিয়াকে বোঝায় যেখানে জ্ঞানের প্রতি ভালোবাসার বিষয়টি বা জ্ঞানের অনুরাগের বিষয়টি রয়েছে। ব্যুৎপত্তিগত অর্থের দিক থেকে এই যে দেখা বা জ্ঞান অনুরাগ, এই বিষয়টি বললেই কি আসলে দর্শনকে আমরা বুঝব, বা এই কথাটি বললেই কি দর্শন কি সে সম্বন্ধে আমাদের একটি পরিষ্কার ধারণা হবে? আমার কিন্তু তা মনে হয় না। মূলত দর্শন কি বা দর্শন কাকে বলে এর কোনো সুনির্দিষ্ট উত্তর দেওয়া অত্যন্ত দুরূহ একটি ব্যাপার। তারপরেও যুগে যুগে বিভিন্ন দার্শনিক চিন্তাবিদেরা দর্শন কি তার একটা উত্তর দেওয়ার চেষ্টা করেছে। আমরা দেখব প্রাচীন যুগে বিশেষ করে মহামতি প্লেটো থেকে যে কথাটি এসছে সেটি হচ্ছে দর্শন কি? দর্শন হচ্ছে স্টাডি অফ আলটিমেট রিয়ালিটি, চরম সত্তার আলোচনা বা পরম সত্তার আলোচনা। দীর্ঘদিন বিভিন্ন ভাষায় যে দর্শনের ডেফিনেশনগুলো আমরা দেখি তার মধ্যে এই বক্তব্য ঘুরে ফিরে এসছে যে দর্শন হচ্ছে কোনো কিছুর তত্ত্ব বা কোনো কিছুর মূল সত্যকে নিয়ে আলোচনা করা, এই ধরনের একটি ধারণা। এবং মোটামুটি বলা যেতে পারে আধুনিক দর্শনের পূর্ব পর্যন্ত এই ব্যাপারটি দর্শন সম্বন্ধে এই ধরনের একটি ধারণা এবং মোটামুটি দর্শন এবং তত্ত্ববিদ্যা বা ম্যাটাফিজিক্সের সাথে এক ধরনের সাযুজ্যতা আমরা দেখতে পাই। পরবর্তীতে আমরা দেখব মধ্যযুগে এসে একই ধারণা, কিন্তু সেখানে দর্শন কথাটি বলতে তারা যেটা বোঝাতে চেয়েছেন বা তারা যেভাবে ব্যাখ্যা করেছেন মধ্যযুগের পাশ্চাত্য দার্শনিকেরা, সেন্ট আগাস্টিন, টমাস একুইনাস এক্সেট্রা এক্সেট্রা যারা ছিলেন, এদের আলোচনায় আমরা যেটা দেখব সেখানে হচ্ছে যে ধর্মীয় সীমারেখার মধ্য থেকে জগৎ জীবনকে কিভাবে ব্যাখ্যা করা যায় বা ধর্মীয় গণ্ডির অভ্যন্তরে থেকে জগৎ জীবনের একটি ব্যাখ্যা দাঁড় করানোর চেষ্টাটাকেই তারা প্রচলিত অর্থে দর্শন বলার চেষ্টা করেছে। আরও পরবর্তীতে আমরা দেখব আধুনিক যুগে এসে বিশেষ করে ইমানুয়েল কান্ট যখন জ্ঞানতাত্ত্বিক আলোচনার একটা অবস্থান তৈরি হয়েছে, কান্ট দর্শন সম্পর্কে বলতে যে বললেন ফিলসফি ইজ দ্য ক্রিটিসিজম অফ কগনিশন, দর্শন হচ্ছে জ্ঞানের সমালোচনা। স্টাডি অফ আলটিমেট রিয়ালিটি, সেখান থেকে এখন আসলো ক্রিটিসিজম অফ কগনিশন, আদি সত্তা বা মূল সত্তা বা মূল তত্ত্বের আলোচনা। এখন বলা হলো যে দর্শনের কাজ হচ্ছে জ্ঞানকে পরীক্ষা নিরীক্ষা করা এবং জ্ঞানকে মোটামুটি বিচার বিশ্লেষণ করা, এই ধরনের একটি অবস্থান আমরা দেখতে পাব। আবার আমরা পরবর্তীতে দর্শনের আলোচনায় এসে সামনের দিকে দেখব যে একটা সময় এসে দর্শন বলতে একটি কমপ্লিট সিস্টেম অফ রিয়ালিটি, স্টাডি অফ কমপ্লিট সিস্টেম অফ রিয়ালিটি, সত্তার একটি পূর্ণাঙ্গ রূপের আলোচনা, তার ব্যাখ্যা ইত্যাদি ইত্যাদি, এরকম একটি আলোচনা আমরা দর্শনের মধ্যে বা দর্শন বলতে কি বোঝায় সেখানে স্টাডি অফ কমপ্লিট সিস্টেম অফ রিয়েলিটি, এই ধরনের একটি ব্যাপার হেগেল বা আরও দার্শনিকদের মধ্যে আমরা লক্ষ্য করে থাকি। কিন্তু এখানেই শেষ নয়, দর্শন নিয়ে আরও বহু ধরনের দৃষ্টিভঙ্গি থেকে দর্শনের সংজ্ঞা দেওয়ার চেষ্টা করা হয়েছে, দর্শন কি তার উত্তর দেওয়ার চেষ্টা করা হয়েছে। একটা সময় এসে দেখা গেছে যে দর্শন কি এর উত্তর দিতে যে বিশেষ করে সাম্প্রতিককালের প্রথম দিকে দর্শনের ব্যাখ্যা দিতে যে এসছে যে দর্শন হচ্ছে দি জেনারেল অ্যান্ড এগ্রিগেশন, the study of general and aggregation of all scientific knowledges and their analysis। বিষয়টা এইরকম যে দর্শন হচ্ছে সমস্ত বৈজ্ঞানিক জ্ঞানের একটি
একীভূত সাধারণ অবস্থা এবং তার বিশ্লেষণ। বিশেষ করে আধুনিক যুগোত্তরকালে বা আধুনিক যুগের শেষাংশে বিজ্ঞানের যখন ব্যাপক প্রভাব আমরা লক্ষ্য করি, তখন এই বিজ্ঞানময় দর্শন এই ধরনের একটা বিষয়াদি আমরা দেখতে পাব। এছাড়াও দর্শনের আলোচনায় আমরা দেখব, কেউ কেউ মনে করেছেন যে দর্শনের মূল কাজটা কি? দর্শনের মূল কাজটা হচ্ছে ভাষা বিশ্লেষণ করা। ভাষা বিশ্লেষণই দর্শন, এ ধরনের একটি আলোচনাও আমরা দর্শন পরিমণ্ডলে দেখতে পাই। এবং দর্শনের কাজ বলতে বিশ্লেষণ, বিশ্লেষণ উত্তর সংশ্লেষণ, এই ধরনের কিছু আলাপ আলোচনা আমরা পাব। আর আরেকটি চিন্তা কাঠামো আমরা দেখি দর্শন কি এ সম্পর্কে বলতে গিয়ে বা দর্শন সম্পর্কে বলতে গিয়ে কার্ল মার্কস বলবেন যে আসলে দার্শনিকেরা এতদিন পর্যন্ত পৃথিবীটাকে নানাভাবে ব্যাখ্যা করেছেন, কিন্তু দর্শনের মূল কাজ হচ্ছে এই জগৎটাকে পাল্টে দেওয়া, অর্থাৎ জগৎ পাল্টানোটাই হচ্ছে দর্শনের কাজ। এ ধরনের একটা আলোচনা আমরা দেখতে পাচ্ছি। তাহলে দর্শনের ডেফিনেশন বা দর্শনের সংজ্ঞা যদি আমরা খুঁজতে যাই, আমাদের পাঠ্য বইতে অনেক দার্শনিকের অনেক সংজ্ঞা আমরা দেখতে পাব, এবং সেখানে দর্শন সম্পর্কে কিছু সত্য বাচন, কিছু সত্য কথা যে উচ্চারিত হয়নি তা হয়তো নয়, কিন্তু তার কোনোটিকেই কি পূর্ণাঙ্গ দর্শনের সংজ্ঞা বলা যাবে? আসলে দর্শনের একটি পরিপূর্ণ সংজ্ঞা দেওয়া যায় কি না, এই বিষয়টি ব্যাপকভাবে প্রশ্নের মুখোমুখি হয়েছে বিভিন্ন দিক থেকে, যে দর্শনের সংজ্ঞা দেওয়া কি সম্ভব, এই কথাটি নানাভাবে প্রশ্নের মুখোমুখি হয়, নানা দিক থেকে একে প্রশ্ন করা যেতে পারে। কারণ আমরা যখন দর্শনের সংজ্ঞা দেব, যেভাবেই বলি না কেন, দর্শনের যে বহু দৃষ্টিভঙ্গি, দর্শনের যে বহুবিধ কাজ, তার মুষ্টিমেয় কিছু কাজকে বা নির্দিষ্ট কোনো দৃষ্টিভঙ্গি থেকে আমরা দর্শনের যে সংজ্ঞাটি দাঁড় করাবো, আসলে দেখা যাবে বিচার করতে গেলে সে নিজেই আর একটি দর্শনের জন্ম দেবে। অর্থাৎ দর্শনের সংজ্ঞা নিজেই একটি দর্শনের আলোচ্য বিষয়ে রূপান্তরিত হবে। সুতরাং এই দিক থেকে কেউ কেউ মনে করেন যে দর্শনের সংজ্ঞা যদি আমরা দিতে যাই, তাহলে আমরা এক ধরনের অনবস্থা দোষের মধ্যে, একটা চক্রক দোষের মধ্যে পড়ে যেতে পারি। এবং এই যে দর্শনের সংজ্ঞা বা একটি সুনির্দিষ্টভাবে দর্শনকে তুলে ধরা, দর্শনের সংজ্ঞা মানে আমরা জানি সুনির্দিষ্ট বর্ণনা, এই সুনির্দিষ্ট বর্ণনা করা যে প্রবণতা বা এর প্রতি আমাদের যে ঝোঁক, যেটা আমাদের প্রচলিত একাডেমিক বা সাধারণ জ্ঞান বিজ্ঞানের আলোচনার ক্ষেত্রে যে আকাঙ্ক্ষাটা আমাদের মধ্যে আসে, বিভিন্ন বিষয়ের আমরা একটি ডেফিনেশন বা সংজ্ঞা দাবি করি, এবং আমরা মনে করি কোনো একটি বিষয় কি সেটা যদি পরিষ্কারভাবে আমরা জানতে চাই, সুস্পষ্টভাবে জানতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে তার একটি সংজ্ঞা দিতে হবে। এই যে আকাঙ্ক্ষা, এই যে এক ধরনের ডেফিনেশন সিকিং ডিজায়ার, সংজ্ঞা খোঁজার আকাঙ্ক্ষা, এই জায়গা থেকে দর্শনের ক্ষেত্রে আমরা এমন কিছু জটিলতা তৈরি করে ফেলেছি, বা দর্শনের সংজ্ঞাগুলো পরস্পরের সাথে এত বেশি ডিফার করে, ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ প্রকাশ করে, যে এই সংজ্ঞা খুঁজতে যেয়ে বা সংজ্ঞা খোঁজার ক্ষেত্রে একটি প্রচলিত বক্তব্য উঠে এসছে, এবং কেউ কেউ ব্যঙ্গ করে বলতে চান যে ফিলসফি ইজ সামথিং অ্যাজ সার্চিং এ ব্ল্যাক ক্যাট ইন এ ডার্ক রুম উইথ এ ব্লাইন্ড আইজ ওয়ার দি ক্যাট ইজ নট অ্যাট অল। অর্থাৎ দর্শন যেন অন্ধকার ঘরে অন্ধ চোখে কালো বিড়াল খোঁজা, যে ঘরে বিড়ালটি নেই। এবং এই বক্তব্য শুনে বা বলে আমরা কেউ কেউ এক ধরনের আত্মপ্রসাদ লাভ করি, কেউ কেউ হয়তো দায়িত্ব
এড়ানোর চেষ্টা করি। কিন্তু আসলে দর্শন কি, তার উত্তর খোঁজার সাথে এই বক্তব্যের খুব একটা মিল আছে বলে আমার অন্তত মনে হয় না। কিন্তু দর্শনের সুনির্দিষ্ট সংজ্ঞা যদি আমরা পেতে চাই, বা দর্শনের সুনির্দিষ্ট একটি ডেফিনেশন বা সংজ্ঞা যদি আমরা দাবি করি, সেই ক্ষেত্রে পূর্বের যে বক্তব্য তার সাথে অনেকখানি মিল আমরা খুঁজে পাব। সুতরাং আমি আমার এই আলোচনায় সুনির্দিষ্টভাবে কোনো ডেফিনেশন বা সংজ্ঞা উপস্থাপন করতে চাই না, এবং আমরা আমাদের পরীক্ষার খাতায় লেখার জন্যে বিভিন্ন দার্শনিকের নামে বা বিভিন্ন দার্শনিকের বক্তব্য হিসাবে আমাদের বইগুলোতে, আমাদের পাঠ্য পুস্তকগুলোতে নানা ধরনের সংজ্ঞার উল্লেখ করা আছে। সে বিষয়গুলো আমাদের প্রশ্নের উত্তর হিসাবে কখনো কখনো আমরা ব্যবহার করতে পারি, কিন্তু এর কোনো সংজ্ঞাই দর্শনের সম্যক পরিচয়, একটা পরিপূর্ণ পরিচয় আমাদের সামনে তুলে ধরে বলে দর্শনের ছাত্র হিসাবে আমার কাছে তা মনে হয়নি কখনো। এই কারণে আমার শিক্ষার্থীদের বলবো যে পরীক্ষার উত্তরের জন্য, প্রশ্নের উত্তরের জন্য দর্শনের সংজ্ঞা তোমরা হয়তো কিছু কিছু মুখস্থ করতেই পারো, কিন্তু দর্শন কি এই বিষয়টি উপলব্ধি করার ক্ষেত্রে ওই সংজ্ঞাসমূহ আমাদের খুব বেশি উপকারে আসবে বলে আমার কাছে কখনোই মনে হয়। তাহলে আমরা কিভাবে দর্শন কি সেটা বুঝব? আসলে দর্শন কি এটা বোঝার জন্যে আমাদের দর্শনের যে আলোচ্য বিষয়গুলো আছে, দর্শনের যে দৃষ্টিভঙ্গি আছে, দর্শনের যে পদ্ধতি আছে, এই বহুবিধ বিষয়ের একটি সাধারণ ধারণা যদি আমরা লাভ করতে পারি, সেই ক্ষেত্রেই দর্শন কি তার একটা উত্তর আমরা হয়তো দিতে পারি। এবং এই রকম একটি জটিল অবস্থার কারণে বা জটিল পরিস্থিতিতে কেউ আবার একটা সহজ পথ নির্দেশ করার চেষ্টা করেছে। তাদেরকে যখন প্রশ্ন করা হয়েছে হোয়াট ইজ ফিলসফি, দর্শন কি, তারা এইভাবে উত্তর দেওয়ার চেষ্টা করেন, দর্শন ইজ দ্যাট হোয়াট ফিলোসফার ডু। দর্শন হচ্ছে তাই দার্শনিকরা যা করে। আপাত দৃষ্টিতে এই সংজ্ঞাটির মধ্যে বেশ একটা সুনির্দিষ্ট এবং মোটামুটি পরিষ্কার ধারণা আছে বলে আমাদের কাছে প্রতিভাত হয়। কিন্তু আসলে এই যে দার্শনিকরা যা করে তাই দর্শন, এ কথা আমরা যখন বলি তখন স্বাভাবিকভাবেই এই প্রশ্নটিও উঠে আসে, দার্শনিকরা কি করে, এবং দার্শনিকরা কি করে সেই কাজটি যদি খুঁজতে যাই তাহলে হবে আর এক বিড়ম্বনা। আমরা দেখতে পাবো সেই প্রাচীনকালে পাশ্চাত্য দর্শনের ইতিহাসের উষা লগ্নে দার্শনিকেরা কি করে চেষ্টা করেছিলেন, তারা করার চেষ্টা করেছেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের আদিতে কি আছে, বিশ্ব ব্রহ্মাণ্ডের স্বরূপ কি, বিশ্ব ব্রহ্মাণ্ডের আদি উপাদান, সেই আদি উপাদানের স্বরূপ কি, তার প্রকৃতি কি, এই ধরনের একটি আলোচনা আমরা দেখতে পাবো। তাহলে তখন দর্শন বলতে বা দার্শনিকরা কি করেছিলেন, দার্শনিকরা বিশ্ব ব্রহ্মাণ্ডের আদি স্বরূপ উপলব্ধি করার চেষ্টা করেছিল। এর পরবর্তীতে আমরা দেখবো আর একদল দার্শনিক, তারা এসে প্রশ্ন তুললেন বা তারা যেটা করার চেষ্টা করলেন যে মানুষের প্রয়োজন কি, মানুষের প্রয়োজন মেটানোর উপায় কি, এবং মানুষের এই প্রয়োজন মেটানোর জন্য কি কি করতে হবে, তাদের এক ধরনের আলোচনা আমরা দেখব। আর একদল দার্শনিক তারা বলার চেষ্টা করবেন যে আসলে মানুষের এই যে প্রয়োজন মেটানোর কথা বলছি, কোন মানুষ, ব্যক্তি মানুষ না সমগ্র মানুষ, সাধারণ সত্তা হিসেবে মানুষ না ব্যক্তি সত্তা হিসেবে, মানে এ নিয়ে একদল দার্শনিক সাধারণ সত্তা কি এর খোঁজার চেষ্টা করলেন। এবং এই খুঁজতে গিয়ে তারা তখন জ্ঞান কি, জ্ঞানের মূল জ্ঞান কাকে বলবো, সত্তার জ্ঞান কাকে বলবো, ভ্রান্ত জ্ঞান কাকে বলবো, এই জগতের স্বরূপ কি আসলেই সঠিক না এই জগৎ ভ্রান্ত, এর জগতের ঊর্ধ্বে বা জগতের আমরা ট্রান্সেন্ডেন্টাল বলতে পারি অতিক্রান্ত, জগৎ অতিক্রান্ত কোনো সত্তা আছে, সেই সত্তা সেই
তা নিয়ে অনেক আলাপ আলোচনা, এবং আমরা একটা সময় দেখব যে দর্শন এই জগৎ অতিক্রান্ত সত্তার স্বরূপ সন্ধানে নিজেকে ব্যাপৃত রেখেছে। তাহলে দর্শনের কাজ কি? জগৎ অতিক্রান্ত সত্তার স্বরূপ অনুসন্ধান। দার্শনিকেরা তাই করেছেন। এরপরে আমরা দেখব যে দর্শনের ক্ষেত্রে একটা আইডিয়াল, একটা আদর্শগত বিষয়টি কেন্দ্রে চলে এসে আদর্শ জ্ঞান কি, আদর্শ রাষ্ট্র কি, আদর্শ সমাজ কি, আদর্শ সত্তা কি। এইভাবে আমরা দেখব যে এক ধরনের আদর্শ বা আইডিয়াল জায়গা থেকে কোনো কিছুকে ব্যাখ্যা করার চেষ্টা করেছেন দার্শনিকরা। তাহলে দার্শনিকেরা যা করেন তাই যদি দর্শন হয়, তাহলে আমরা দেখব এই আদিসত্তা থেকে আদর্শ পর্যন্ত এই যে ব্যাপক একটা পথ পরিক্রমা। এরপরে আমি ইতিপূর্বেই বলেছি যে মধ্যযুগে পাশ্চাত্য দর্শন ধর্মের অধীনস্থ হয়ে জগৎ জীবনের ব্যাখ্যা করার চেষ্টা করেছেন। আধুনিক যুগে এসে আমরা দেখব একেবারে যুক্তিকে প্রধান ধরে নিয়ে, রিজনিংকে কেন্দ্রীয় বিষয় ধরে নিয়ে জগৎ জীবনের একটা ব্যাখ্যা দেওয়ার চেষ্টা করেছেন। এবং এই যে ব্যাখ্যার সামগ্রিকতা, এর মধ্য থেকে সাধারণ যে জায়গাটা কেউ কেউ বের করে আনার চেষ্টা করেছেন, সেটি হচ্ছে যে দার্শনিকেরা কি করেন। দার্শনিকেরা মূলত যে কাজটি করেন সেটি হচ্ছে জগৎ জীবন এবং জগৎ জীবনের ঊর্ধ্বে যদি কিছু থেকে থাকে তার স্বরূপ অনুসন্ধান করার চেষ্টা করে। এবং এই কারণে কেউ কেউ দর্শন বলতে এই বিষয়গুলো নিয়ে বলেন, এবং তারা বলেন এই যে জীবন সংক্রান্ত মৌলিক প্রশ্ন, জগৎ সংক্রান্ত মৌলিক প্রশ্ন এবং জগৎ জীবনের ঊর্ধ্ব কিছু যদি কিছু থেকে থাকে তার সম্পর্কে যে সমস্ত মৌলিক প্রশ্নাদি আছে, সেই প্রশ্নাদির সামগ্রিক যে আলোচনা, সেই আলোচনাই হচ্ছে দর্শন। কিন্তু প্রশ্ন হচ্ছে এই জীবন জগৎ এবং জীবন জগৎ অতিরিক্ত সত্তার বাইরে কি আসলে কোনো আলোচনা সম্ভব? তাহলে পৃথিবীতে যে নানা ডিসিপ্লিন রয়েছে, বহুবিধ জ্ঞানকাণ্ড রয়েছে, আমরা পদার্থবিজ্ঞানের কথা বলতে পারি, রসায়ন বিদ্যার কথা বলতে পারি, রাষ্ট্রবিজ্ঞানের কথা বলতে পারি, এইরকম সমাজবিজ্ঞানের কথা বলতে পারি, এগুলো সবই কি দর্শন? তাহলে দর্শন পড়লেই কি একজন মানুষে পদার্থবিদ হয়ে যাবে, সে রাষ্ট্রবিজ্ঞানী হয়ে যাবে, সে কি প্রযুক্তিবিদ হয়ে যাবে? এই যে জায়গাগুলো, এগুলো আমরা অনেক সময় দেখি যে দর্শনে এই ধরনের কথা বলা হয়ে থাকে যে দর্শন হচ্ছে একটি সামগ্রিক আলোচনা, যেখানে মানব সভ্যতার এমন কোনো দিক নেই, এমন মানব জ্ঞানের এমন কোনো প্রদেশ নেই যা দার্শনিক অনুসন্ধানের বাইরে থাকে। কথাটি মিথ্যা তা আমি বলবো না, কথাটি ভুল তাও বলবো না, কিন্তু এই কথাটির উপরে যদি আমরা গুরুত্ব আরোপ করি, ইমফ্যাসিস দিই, এই কথাটিকে যদি দর্শনের স্বরূপ বলে ধরে নেই, তাহলে প্রশ্ন যেটা হবে যে পৃথিবীর সকল শাস্ত্র দর্শনের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সেটা কি আসলে ঠিক? দর্শন কি এই যা কিছু পৃথিবীতে জ্ঞান বিজ্ঞানের চর্চা হয়েছে সবই কি দর্শন? একথা নিশ্চয়ই আমরা ওইভাবে দাবিও করব না, এবং আমাদের এই দাবি কেউ মানবে বলে আমার মনে হয় না। তাহলে জগৎ জীবন এবং জগৎ জীবনের ঊর্ধ্বে যদি কিছু থেকে থাকে, কিংবা আমি, জগৎ এবং ঈশ্বর, সরলভাবে বলতে গেলে এই বিষয়ক যে মৌলিক প্রশ্ন আদি তার আলোচনায় দর্শন, এটা যদি আমরা বলি, তাহলে দর্শন কি সেটাকে আমরা বুঝলাম? আমার মনে হয় এক্ষেত্রেও খানিকটা সমস্যা থেকেই যায়। আসলে দর্শন কি এর উত্তর দিতে গেলে আমি যেটা মনে করি, বা আমার যা মনে হয় একজন দর্শনের ছাত্র হিসাবে, যে দর্শনের কোনো সংজ্ঞা না দিয়ে বরং আমরা দর্শনের যে কাজ, ফাংশন অফ ফিলসফি, এবং এই কাজগুলো কি কি কাজ করে, সেই কাজগুলোর প্রকৃতি কি, এই দিক থেকে আমরা খানিকটা যদি আলোচনা করি, তাহলে দর্শন সম্পর্কে এক ধরনের ধারণা বা দর্শন বলতে আমরা কি বুঝবো তার কাছাকাছি একটা বিষয় আমাদের সামনে প্রতিভাত হতে পারে বলে আমার মনে হচ্ছে। এখন দর্শনের কাজ যদি আমরা দেখি, দর্শনের আলোচনাগুলোকে যদি আমরা দেখি, তাহলে আমরা দেখব এই আলোচনাগুলো প্রধানত তিনটি দিক থেকে এই আলোচনাগুলো সজ্জিত বা আলোচনাগুলো করা হয়ে থাকে। এই তিনটি দিক, একটি হচ্ছে অধিবিদ্যা, মেটাফিজিক্স। যদিও মেটাফিজিক্সের বাংলা এক সময় নির্বিঘ্নে যেভাবে আমরা অধিবিদ্যা পড়তাম সেটা নিয়েও কিছু প্রশ্ন হতে পারে। যাই হোক, আমরা
ধরে নিচ্ছি যে ম্যাটাফিজিক্স বা তত্ত্ববিদ্যা বা অধিবিদ্যা, এবং এই ম্যাটাফিজিক্সের যে আলোচনা, এই তত্ত্ব বা অধিবিদ্যক যে আলোচনা, এই আলোচনার মধ্যে আমরা দুটো দিক দেখতে পাবো। একটা হচ্ছে অন্টোলজি, আর একটা হচ্ছে কসমোলজি। তার তত্ত্ব সংক্রান্ত আলোচনা এবং বিশ্ব সংক্রান্ত আলোচনা। এই দ্বিবিধ আলোচনায় যে সামগ্রিক যে জায়গাটি বা তাকে আমরা বলি ম্যাটাফিজিক্যাল ডিসকাশন বা অধিবিদ্যক আলোচনা। দর্শন এই কাজটি করে। দর্শনের যে কোনো বিষয়ের একটা অধিবিদ্যক আলোচনা করার প্রবণতা দর্শনের মধ্যে আমরা লক্ষ্য করি। যদিও সাম্প্রতিককালে এই অধিবিদ্যা নিয়ে অনেক ধরনের সমালোচনা আছে, প্রশ্নের উত্তর হয়েছে, এবং অতি সাম্প্রতিককালে আমরা ফেনোমেনোলজি বা অবভাসবিদ্যা বলে একটা বিষয় আমাদের সামনে এসছে, এবং সেখানে বলা হচ্ছে যে সমস্ত আলোচনা কিসের আলোচনা হবে? আলোচনা হবে সাম টোটাল অফ এক্সপেরিয়েন্স, দ্য ওয়ার্ল্ড অ্যাজ অ্যাপিয়ার টু, এবং এর বাইরে যাওয়ার কোনো বিষয় আমাদের যে সে আলোচনায় আমরা হয়তো আরও পরে যেতে পারবো। আমরা আপাতত যে কথাটি বলছি যে ম্যাটাফিজিক্স এবং ম্যাটাফিজিক্যাল যে ডিসকাশন বা দর্শনের ম্যাটাফিজিক্যাল যে কাজ, তার মধ্যে আমরা দুটি দিক দেখতে পাবো, একটা অন্টোলজি আর একটা হচ্ছে কসমোলজি। দর্শনের আলোচনার আরেকটি প্রধান যে কাজ বা দিক, সেটি হচ্ছে ইপিস্টোমোলজি বা জ্ঞানতাত্ত্বিক আলোচনা। ম্যাটাফিজিক্স বা অন্টোলজি এবং কসমোলজির আলোচনায় যে কাজটি দর্শন করে সেটি হচ্ছে বিইং বা সত্তা। সত্তা কী, সত্তার স্বরূপ কী, সত্তার আন্তঃসম্পর্ক কী, সত্তার অস্তিত্ব কী, এই বহুবিধ বিষয় নিয়ে মূলত ম্যাটাফিজিক্স আলোচনা করে। জ্ঞানতত্ত্ব যে আলোচনাগুলো করবে, যে আলোচনাগুলো জ্ঞানতত্ত্বে করা হয়, সেটি হচ্ছে জ্ঞান কী, জ্ঞানের স্বরূপ কী, জ্ঞানের সীমা কী, জ্ঞানের বৈশিষ্ট্য কী, জ্ঞানের প্রকৃতি কী, এই ধরনের বহুবিধ প্রশ্ন নিয়ে এক ধরনের আলোচনা দর্শনের মধ্যে আমরা দেখতে পাই, যেটাকে আমরা বলি জ্ঞানতত্ত্ব বা এপিস্টোমোলজি। এটিও দর্শনের একটি প্রধান কাজ, জ্ঞানতাত্ত্বিক আলোচনা। এরপর যে বিষয়টি রয়েছে, যাকে আমরা বলি মূল্যতত্ত্ব বা মূল্যবিদ্যা, এই এক্সিওলজি। এই এক্সিওলজি বা মূল্যতত্ত্বের যে আলোচনা দর্শন করে, সেই আলোচনায় আমরা তিনটে দিক পাই। একটি হচ্ছে লজিক বা যুক্তিবিদ্যা। এই যুক্তিবিদ্যার আলোচনার মূলত ট্রুথ বা সত্য, এই সত্যকে আদর্শ হিসাবে নিয়ে সত্যের নিরিখে যে কোনো কিছুর মূল্যায়ন করা, যে কোনো কিছুর বিচার করার যে প্রবণতা এবং যে কাজ, সেই কাজটি করে হচ্ছে লজিক বা যুক্তিবিদ্যা। এই যুক্তিবিদ্যার যে কাজ, এটিও মূল্যতত্ত্বের, দর্শনের যে মূল্যতাত্ত্বিক দিক বা মূল্যতাত্ত্বিক আলোচনা, তার একটি অন্যতম দিক। এবং যুক্তিবিদ্যার মূল আদর্শ কি? সে আদর্শ হচ্ছে সত্য, ট্রুথ। এরপর রয়েছে এথিক্স, যাকে আমরা নীতিবিদ্যা বলি। এই নীতিবিদ্যক আলোচনা হচ্ছে গুড, ভালো বা কল্যাণ। এই ভালো বা কল্যাণের আদর্শ হিসাবে, ভালো বা কল্যাণকে মানদণ্ড হিসাবে গ্রহণ করে সকল আচার আচরণ, সব কিছুর যে বিচার বিশ্লেষণ, সব কিছুর মধ্যে এই ভালো বা কল্যাণের নিরিখে বিষয়গুলোকে মূল্যায়ন করার যে প্রচেষ্টা, সেটিও মূল্যতত্ত্বের একটি দিক, যেটা মূলত এথিক্স নামে একটু নতুন ডিসিপ্লিন হিসাবে পরবর্তীতে বিকশিত হচ্ছে। কিন্তু দর্শনের দৃষ্টিভঙ্গির মধ্যে এই গুড বা ভালো তার একটি অন্যতম প্রধান মূল্য হিসাবে দার্শনিকদের কাছে স্বীকৃত হয়েছে। সর্বশেষে যেটি রয়েছে, তাকে আমরা বলি সৌন্দর্য তত্ত্ব বা অ্যাস্থেটিক্স। এই অ্যাস্থেটিক্স বা সৌন্দর্য তত্ত্ব মূল্যবিদ্যার একটি ব্যাপার। এইখানে মূল আদর্শ বা মূল বিষয়টি হচ্ছে বিউটি, সৌন্দর্য। এই সৌন্দর্যকে কেন্দ্র করে, সৌন্দর্যকে মূল আদর্শ ধরে নিয়ে সমস্ত কিছুর আলোচনাকে সজ্জিত করা।
এবং সেই আলোকে সমস্ত কিছুকে বিচার বিশ্লেষণের একটা প্রবণতা, একটা প্রচেষ্টা এই ক্ষেত্রে রয়েছে। সুতরাং মূল্যতাত্ত্বিক যে আলোচনা দর্শনের ক্ষেত্রে, এবং অনেকেই মনে করেন যে দর্শনের মূল জায়গাটি রয়েছে, প্রাণ ভ্রমরটা রয়েছে এই মূল্যতাত্ত্বিক আলোচনার মধ্যে। বিবরণমূলক যে আলোচনা, বর্ণনামূলক যে আলোচনা, আমরা যাকে নরম্যাটিভ ডিসকাশন বলতে পারি, এই দুঃখিত আমাদের এই যে নরম্যাটিভ যে জায়গাগুলো রয়েছে, বা আমি দুঃখিত ডেসক্রিপটিভ, এই ডেসক্রিপটিভ যে জায়গাগুলো রয়েছে, বিবরণমূলক যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো, সেই আলোচনাগুলো আমরা প্রায় সব ডিসিপ্লিনের মধ্যেই কম বেশি পাব। কিন্তু দর্শন কেবলমাত্র ডেসক্রিপশনের মধ্যে নিজেকে সীমিত রাখে না, কেবলমাত্র বিবরণের মধ্যে নিজেকে সীমিত রাখে না, বরং সে একটি নরম্যাটিভ জায়গা থেকে, একটি আদর্শমূলক জায়গা থেকে তার আলোচনাগুলোকে বিন্যস্ত করে। এবং সেই আদর্শমূলক জায়গা কি? সেই আদর্শমূলক জায়গাটি হচ্ছে মূল্যতাত্ত্বিক আলোচনা। এবং আমরা দর্শনের যে তিনটি মূল্যের কথা বা তিনটি মূল মূল্য আমরা দেখতে পাই, সেটা হচ্ছে ট্রুথ, গুড অ্যান্ড বিউটি। ট্রুথ, বিউটি, গুড, যেভাবেই বলি না কেন, TBG, টিতে ট্রুথ, বিতে বিউটি এবং জিতে গুড। আমরা যদি ভারতীয় দর্শনে দেখব যে এই বিষয়টি সেখানে এইভাবে বিবেচিত হচ্ছে, সত্যম শিবম সুন্দরম, সত্য, শিব, সুন্দর। পাশ্চাত্য দর্শন বলছে ট্রুথ, বিউটি অ্যান্ড গুড। এখন এই যে মূল্যতাত্ত্বিক আলোচনা বা মূল্যের জায়গা থেকে বিষয়বস্তুকে নানাভাবে দেখা, পরীক্ষা করা, নিরীক্ষা করা, এবং এই কাজগুলো করতে যে ওই মেটাফিজিক্স বলি, এপিস্টেমোলজি বলি, আর এক্সিওলজি বলি, সকল আলোচনার মধ্যেই দেখা যাবে যে ভিন্ন ভিন্ন দৃষ্টিভঙ্গি, আউটলুক, বিভিন্ন যুগে বিভিন্ন দার্শনিক বিভিন্ন অবস্থায় বিভিন্ন দৃষ্টিভঙ্গি থেকে এই আলোচনাগুলোকে বিন্যস্ত করার চেষ্টা করেছে। তাহলে দর্শনের আলোচনার মধ্যে, দর্শনের বিষয়বস্তুর মধ্যে, দর্শনের বিষয়বস্তু উপস্থাপনের মধ্যে নানা ধরনের ভিন্নতা, এটি আমরা দেখতে পাবো। কিন্তু এই সকল ভিন্নতার মধ্যে একটি সাধারণীকরণের জায়গা আছে, একটি জেনারেল পয়েন্ট অফ ভিউ আছে। সেই সাধারণ দৃষ্টিভঙ্গির জায়গা বা সাধারণীকরণের জায়গাটি কোথায়? সেই জায়গাটি হচ্ছে দার্শনিক যাই উপস্থাপন করুক না কেন, তার যে দৃষ্টিভঙ্গি থেকেই তিনি ব্যাখ্যা উপস্থাপন করুন না কেন, তিনি অবশ্যই একটি আর্গুমেন্ট